স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ। সেই ধারাবাহিকতায় এবার দেশটির মাসিরা দ্বীপে উদ্বোধন করা হলো আল বারাকা হাইপার মার্কেট, যেখানে দেশীয় পণ্যের পাশাপাশি মিলবে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের প্রয়োজনীয় সামগ্রী। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ওমানের সবচেয়ে দীর্ঘ দ্বীপ মাসিরা, চারদিকে সাগর বেষ্টিত পাহাড়ি এই দ্বীপে যাতায়াতে ফেরি কিংবা বিমানই ভরসা। 14,000 বাসিন্দার এই জনপদে 80 ভাগই বাংলাদেশি। বিদেশ বিভুঁয়ে অনেক সময় ইচ্ছে থাকলেও দেশি পণ্য ব্যবহার করতে পারেন না প্রবাসীরা। বাংলাদেশি মালিকানাধীন আল বারাকা গ্রুপের হাইপার মার্কেট চালু হওয়ায় এখন সেই সংকট দূর হবে বলে আশা বাংলাদেশিদের। বাঙালির জন্য বিশেষ করে অনেক ভালো হয়েছে, আমরা ভালোভাবে শপিং করতে পারবো, দেখা যাওয়ার জন্য কম রেটে সামান পাবো, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য মনে করি আমরা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য একটা খুব সুন্দর বানিয়ে আছে এই মসজিদাতে। আজকে আমরা অফারে মাল পাচ্ছি, এটা কিন্তু আমরা খুব খুশি। বাংলাদেশি ব্যবসায়ীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তাদের আশা, ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য পাবেন তারা। অনেক অনেক ভালো লাগতেছে আমাদের এখানে এত বড় একটা মার্কেট হয়েছে মাছের এই সর্বপ্রথম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আমরা ডাইরেক্ট এখান থেকে গাইড করে বাংলাদেশে যেতে পারবো। আগে কিন্তু এরকম ছিল না, আগে আমাদেরকে কষ্ট করে যেতে হতো, ওখানে 2 দিন থাকতে হইতো, মানে খুব কষ্ট হতো। এখন আর ওই কষ্টটা নাই। ব্যবসার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ। আমি অত্যন্ত আনন্দিত, আমার কাস্টমার রিভিউ এবং এত সাড়া পাইছি কাস্টমারদের, যেটা অকল্পনীয়, আমি কখনো ভাবি নাই। বাংলাদেশিদেরকে বলবো যে এটা বাংলাদেশিদের সবাই দোকান, এটা আমার একার দোকান না, এটা সমস্ত বাংলাদেশিদের দোকান। সবাই মিলে আমরা বাংলাদেশের মান সম্মান সমুন্নত রাখবো। প্রবাসী এমন উদ্যোক্তাদের হাত ধরে বিদেশে বাড়ছে দেশীয় প্রতিষ্ঠান। রেমিটেন্স বৃদ্ধি করে যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও ভূমিকা রাখছে। অনিক রহমান, যমুনা নিউজ। রাশিয়ায় সারা বিশ্বের যুব প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল 2024। এতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন 95 জন তরুণ তরুণী। 7 দিনের এই অনুষ্ঠানে উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের মধ্যে 53 জন প্রতিনিধির খরচ বহন করে রাশিয়ান সরকার। তাদের নেতৃত্ব দেন বাংলাদেশের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তারেক মাহমুদ ও সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন হায়দার। এছাড়া দেশের ঐতিহ্য তুলে ধরতে স্টলেরও আয়োজন করে প্রতিনিধিরা, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস, পর্যটন, লোক ও হস্তশিল্প সহ নানা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ফেস্টিভ্যালে আগতদের বেশ কয়েকজন রিজিওনাল প্রোগ্রামে অংশ নিয়ে রাশিয়ার ভিন্ন ভিন্ন 30টি শহরে 1 সপ্তাহ অবস্থানেরও সুযোগ পাবে। 1 থেকে 7 মার্চ চলে অনুষ্ঠানটি। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেয় বিশ্বের 180টি দেশের প্রায় 20,000 যুব প্রতিনিধি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার সময় অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন জো বাইডেন। কংগ্রেসে যাওয়ার পথেই ফিলিস্তিনপন্থীদের ক্ষোভের সামনে পড়েন। বক্তব্য শুরুর পর কখনো পেতে হয় দুয়োধ্বনি, কখনো আইন প্রণেতাদের মুখে শুনতে হয়েছে মিথ্যাবাদী অপবাদ। এমনকি অভিভাষণ ইস্যুতেও ছিলেন কোণঠাসা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণকে কেন্দ্র করে হয় বিক্ষোভ। হোয়াইট হাউস থেকে কংগ্রেস হল কয়েক জায়গাতেই জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা। গাজায় যুদ্ধবিরতির দাবিতে এই কর্মসূচি। গাজায় আগ্রাসন চালানো ইসরায়েল সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে বাইডেনের, তাই যাত্রাপথে কয়েক স্থানে প্রতিবাদের মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। failed the most basic presidential duty that he owes to American people, the duty to care. I think that's unforgivable. কংগ্রেস হলে ভাষণ শুরুর পরও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন জো বাইডেন। বক্তৃতা চলাকালেই শুনতে হয়েছে মিথ্যাবাদী অপবাদ। It doesn't make news in 1,000 cities and towns. অভিবাসন ইস্যুতে কথা বলতে গিয়ে আরেক দফা তোপের মুখে পড়েন বাইডেন। সম্প্রতি এক অনথিভুক্ত অভিবাসীর হাতে মার্কিন নারী খুন হওয়ার ঘটনায় ক্ষোভ ঝাড়েন রিপাবলিকান আইন প্রণেতারা। এদিকে সামাজিক মাধ্যমেও বাইডেনের বক্তব্যের অনেক অংশ নিয়েও হচ্ছে ব্যাপক সমালোচনা। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে দাবি করেন বাইডেনের ভাষণ ছিল ভয়াবহ মিথ্যাচার আর ভুল তথ্যে ভরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। পবিত্র মাসকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব জুড়ে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুত মসজিদগুলো। অন্যদিকে আতর, তসবিহ, সেহরি, ইফতারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ভিড় বেড়েছে নিত্যপণ্যের দোকানগুলোয়, যদিও অর্থনৈতিক সংকটের কারণে বিপাকে ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশের মুসল্লিরা।
রমজানকে স্বাগত জানাতে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে ইংল্যান্ডের এই মসজিদ। সিয়াম সাধনার জন্য প্রস্তুত ব্রিটেনের অন্যান্য মুসলিম স্থাপনাগুলো। আতর আর গোলাপ মিশ্রিত পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে ইন্দোনেশিয়ার আল আজহার গ্র্যান্ড মসজিদ। একই চিত্র দেশটির অন্যান্য মসজিদগুলোতেও। সারা রাত যেন মুসল্লিরা ইবাদত করতে পারেন সে লক্ষ্যে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। রাখা হয়েছে খাবার ও পানীয়। মুসলিম দেশগুলোর বাজারে গুরুত্ব পাচ্ছে সেহরি ও ইফতারের উপকরণ। শপিং মল আর সুপার শপগুলোতেও ধর্মীয় সরঞ্জামের পসরা। তবে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার ধাক্কা লেগেছে রমজানের বাজারেও। সবচেয়ে ভুগছে পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো এশীয় দেশগুলো। ইন্দোনেশিয়ায় এর আগেও জিনিসপত্রের দাম বেড়েছে। রমজানে আবার স্বাভাবিক হতো, কিন্তু এবার নিত্য প্রয়োজনীয় প্রত্যেক পণ্যেরই দাম বেশি। গেলবারের তুলনায় এবার রমজানের প্রত্যেক পণ্যের দাম কয়েক গুণ বেশি। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। আশা করছি নতুন সরকার এক্ষেত্রে পরিবর্তন আনতে সফল হবে। বাজার সদায় ব্যস্ত সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরবের মুসলিমরাও। রমজানকে কেন্দ্র করে খাবার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হয়েছে মধ্যপ্রাচ্যে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। বাংলাদেশের এবছরের জাতীয় নির্বাচন গণতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ মানদণ্ড পূরণ করতে পারেনি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 7 জানুয়ারি নির্বাচন নিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশন। এতে বলা হয়, প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হলেও নাগরিক ও রাজনৈতিক অধিকার সীমাবদ্ধ ছিল। বিচারিক কার্যক্রম ও গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। বলা হয়, ভোটাররা পরিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারেনি। আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সাথে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের লড়াই সত্যিকার প্রতিযোগিতা থেকে বঞ্চিত করেছে ভোটারদের। বলা হয়, গণমাধ্যম এবং সুশীল সমাজের জন্য বাক স্বাধীনতা নিশ্চিত করার মতো পরিবেশ ছিল না। নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য কিছু সুপারিশও করা হয়েছে ইইউ এর প্রতিবেদনে। নয়াদিল্লির রাস্তায় নামাজরত মুসল্লিদের উপর পুলিশের হামলার ঘটনায় তোলপাড় চলছে ভারত জুড়ে। এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে। শুক্রবার রাজধানীর ইন্দোর লোকে জুমার নামাজের সময় মুসল্লিদের মারধর করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রমজানের আগ মুহূর্তে জুমার নামাজে যোগ দেন বিপুল সংখ্যক মুসল্লি। মসজিদের ভেতর জায়গা না হয় সামনের রাস্তায় নামাজে দাঁড়ান মুসল্লিরা। এ সময় হঠাৎ করে এক পুলিশ কর্মকর্তা তাদের উপর চড়াও হন। এমনকি সিজদারত মুসল্লিদেরও মারধর করেন ওই পুলিশ সদস্য। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওর প্রতিবাদে সোচ্চার হয় কংগ্রেস সহ বিরোধী দলগুলো। দিল্লি পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে মনোজ কুমার তোমার নামে ওই সাব ইন্সপেক্টরকে। নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এই ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। লেবাননের বাংলাদেশ দূতাবাসের নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো 7 মার্চ। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এ সময় দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। পরে দূতাবাস আয়োজিত একটি আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি। বক্তব্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরেন তিনি বলেন, জাতির ইতিহাসে দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ সহ 7 মার্চের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ইতালির ভ্যানিসের একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার আপ হয়েছে সুইডেনের হবিগঞ্জ একাদশ। ফাইনালে 2 স্টারের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় দলটি। টানা তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছে টুর্নামেন্টটি। এবারে অংশগ্রহণ করেছে ইতালি, ইংল্যান্ড ও সুইডেনের মোট 20টি দল। 3 পর্বের খেলায় ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন সুইডেনের হবিগঞ্জ একাদশ ও 2 স্টার। ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভেনিসের ক্রীড়া উপদেষ্টা আলেসিয়া পুলিন। এ সময় উপস্থিত ছিলেন ইতালিয়ান টেলিভিশন সাংবাদিক আন্না মারিয়া, ভেনিস ক্রিকেট ক্লাবের সভাপতি আলবের্তো মিসানি সহ বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষ রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন ভেনিস ইতালির বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। উড়ন্ত বিমানের চাকা খুলে পড়ল রাস্তায় থাকা গাড়ির উপর। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও এতে দুমড়ে মুচড়ে গেছে বেশ কয়েকটি গাড়ি। বৃহস্পতিবার এমন দুর্ঘটনার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এ সময় এতে আরোহী ছিল 249 জন। জাপানের উদ্দেশ্যে সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বোয়িং 777-200 প্রণালীর বিমানটি। ভিডিও ফুটেজে দেখা যায়, উত্তোলনের পরপরই ল্যান্ডিং গিয়ার থেকে খুলে পড়ে একটি চাকা। পার্কিং লটে থাকা কয়েকটি গাড়ির উপর
ছিটকে পড়ে 116 কেজি ওজনের চাকাটি। পরে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের জরুরি অবতরণ করে ফ্লাইটটি। আরোহীদের জাপানে পৌঁছে দিতে ভিন্ন একটি বিমানের ব্যবস্থা করা হয়। চাকা খুলে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।